পিসিওএস এই রোগটি আসলে ইনসিডেন্টাল ফাইন্ডিংস হতে পারে কিনা? হ্যাঁ, ইনসিডেন্ট হতে পারে, কারণ অনেক পেশেন্ট তো জানে না তার পিসিও হয়েছে। সে তো অন্য টেস্ট করতেও আসতে পারে। সে প্রথমে বেশি ফ্রম দ্য ভেরি বিগিনিং আসবে মাসিক অনিয়ম নিয়ে। তাকে যে মাসিক অনিয়ম অনেক কারণ আছে, সে ওই হিসাবে আসতে পারে। তখন আমাদের ধারণা করতে হবে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটম যদি থাকে, তখন আমাদের ওর ইনভেস্টিগেশন দিতে হবে এবং ডায়াগনোস কনফার্ম করতে হবে যে পিসিওএস কিনা। পিসিওএস শনাক্ত করবার পর আপনারা কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন? পিসিওএস এর ট্রিটমেন্টই হলো কাউন্সিলিং। নিশ্চয়ই। পিসিওএস এই যেহেতু কমপ্লিটলি কিওর করা সম্ভব না, জেনেটিক ডিসঅর্ডার, কাজে আমাদের যেতে হবে আসলে কাউন্সিলিংয়ে। কী কাউন্সিলিং করতে হবে? কাউন্সিলিং আর একটা কথা বলি, এদের আর একটা সিমটম হয়, একটা সিমটম ওর খুব সাইকোলজিক্যালি ডিপ্রেশনে থাকে ওরা। কেন কি, ও খুব ওয়েট বাড়ে, তো স্কুলে অন্যান্য বাচ্চাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, কাছে সাইকোলজিক্যালি ইজ ভেরি ডিপ্রেসড। তার কাছে আমাদের শুরুই করতে সেভাবে, যখন পেশেন্ট আমাদের কাছে আসবে বাবা মায়ের সঙ্গে নিয়ে, তার প্রথম হলো কাউন্সিলিং। কাউন্সিলিংটা কী ব্যাপারে, যে এটা একটা জেনেটিক ডিজিজ, তোমাকে এটা নিয়ে থাকতে হবে, বা তুমি কী করবে। প্রথম কাজটা হবে টু রিডিউস ওয়েট। প্রথম ফাইন্ডিংস হলো টু রিডিউস ওয়েট। তুমি ওজন কমাবা, তোমার ওজনের যদি 10%ও কমাতে পারো, যা ওজন নিয়ে আসছো, তাহলেই দেখবে স্পন্টেনিয়াস তোমার পিরিয়ড শুরু হয়ে যাবে, কোনো ওষুধের প্রয়োজন পড়বে না। আমি এইভাবেই বলি। তাহলে ওজন কমাবার কি বুদ্ধি করতে হবে, এক্সারসাইজ। খাওয়া তো আছেই, খাওয়া কন্ট্রোল করতে হবে। সে কার্বোহাইড্রেট কম খাবে, কার্বোহাইড্রেট বলতে যা বুঝি আমরা আলু, চিনি, মিষ্টি, এগুলো কম খাবে। আর সে খাবে ফাইবার রিচ ফুড খাবে। ওই বাচ্চা তো না খেয়ে থাকবে না, ওর তো গ্রোথের একটা ব্যাপার আছে। কাজে সে খাবে, প্রোটিন খেতে পারে, ফ্রুটস খেতে পারে, এই ফাইবার কন্টেন্ট খাওয়া খেতে পারে, কিন্তু কার্বোহাইড্রেট রিচ ফুড তাকে বাদ দিতে হবে। আচ্ছা, এগুলো এক নম্বর। ফাস্ট ফুড তো খাবি না, ফাস্ট ফুডের মধ্যে মেয়োনিজ আছে, আছে, খুব ওজন বাড়ায়। 2 নম্বর এক্সারসাইজ। এখন মানুষ তো ছোট, ও তো বললেই হবে না তুমি যে এক্সারসাইজ করে আসো, হবে না। ফ্যামিলি মেম্বারদের সাহায্য প্রয়োজন তার জন্য, বিকজ যাতে রেগুলার এক্সারসাইজ করে। রেগুলার বলতে কি, যে প্রত্যেক দিন যদি সে 30 মিনিট থেকে 40 মিনিট হাঁটে, এবং ভালো করে হাঁটে, ওর হালকা হালকা হাঁটলে হবে না, একটু ঘাম ঝরানো হাঁটতে হবে। এবং তাও যদি না পারে, সপ্তাহে যদি 5 দিন হাঁটে, তাও যদি না পারো, তাহলে 150 মিনিট পার উইক, এইভাবে একটা বলে দিতে, যেটা অসুবিধা হয় সেটাই তাকে করতে হবে। এক্সারসাইজ করাটা তার জন্য খুব জরুরি। আর হেলদি লাইফস্টাইল, মানে ঠিকমতো ঘুমাবে। আজকাল বাচ্চারা তো সারাক্ষণ মোবাইল টিপে বসে বসে কাজ করে, হাঁটাচলা করে না, রাত্রে ঘুমায় দেরিতে, এইটা চেঞ্জ করতে হবে। মানে শিশুর চেঞ্জ দ্য লাইফস্টাইল। তাহলে এটা ইম্পর্টেন্ট। এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু আমি বলি, বাবা মাকে অ্যাডভাইস করি, দেখেন আপনি ঘরে অন্য সবাই অন্য খাবার খাবেন ওর সামনে, আর ও ছোটো মানুষ, ও খাবে এটা হবে তো। সো আপনাদেরও একটু কনসাস হতে হবে রিগার্ডিং হার। নিশ্চয়ই। পিসিওএস এর এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিসিওএস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পিসিওএস সাধারণত কেন হয় এবং পিসিওএস হলে করণীয় কী? পিসিওএস এক ধরনের হরমোনাল সমস্যা, যেটা কিনা মেয়েদের মধ্যে দেখা যায়, এবং ছেলেদের হরমোন যখন মেয়েদের শরীরে বেড়ে যায় তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। যেমন বিশেষ করে পিসিওএস হলে মুখের লোম বেড়ে যায় এবং অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো পিসিওএস হলে আপনি কি ধরনের খাবার খাবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সবার প্রথমে আপনি লো কার্বস ডায়েট করবেন, যেমন আপনার খাবারের লিস্টে অতিরিক্ত ভাত এবং আলুর পরিমাণ কমিয়ে আপনি চেষ্টা করবেন ওটস অথবা লাল চালের ভাত অথবা লাল আটার রুটি খাওয়ার। এর পাশাপাশি আমরা সাধারণত অনেক সময় বিভিন্ন ধরনের ডেইরি প্রোডাক্টস খেতে মানা করি, যেমন দুধ জাতীয় খাবার। তবে আপনি দুধ জাতীয় খাবার হিসাবে ক্যালসিয়ামের সোর্স হিসাবে টক দই, ছানা খেতে পারেন, অথবা আপনি টোফু খেতে পারেন। টোফু এক ধরনের ইন্ডিয়ান খাবার, যদিও এটা এখন বাংলাদেশিরাও খাচ্ছে। এবং এর পাশাপাশি আপনি জাস্ট প্রোটিনের সোর্স হিসাবে আপনি খেতে পারেন ডিম এবং এর পাশাপাশি মুরগির মাংস, তবে লাল মাংস অ্যাভয়েড করাই ভালো। আর পিসিওএস হলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনার যেন ওয়েট না গেইন হয়। যদিও ওজন বাড়ানোর সাথে পিসিওএসের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার যদি ওজন বেশি থাকে তাহলে কিন্তু পিসিওএস হরমোনের ক্ষেত্রে আপনার বেশ সমস্যা হবে। এবং এই জন্যই অনেক সময় দেখা যায় যে পিসিওএস হলে অনেকের মাসিক বন্ধ থাকে বা অনিয়মিত হয়। সেক্ষেত্রে আপনার অবশ্যই খাদ্যাভ্যাসে রেগুলার যে খাবারগুলো আপনার শরীর ভালো রাখবে, শরীর ঠান্ডা রাখবে, সেই খাবারগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন। এবং রেগুলার আপনি চা হিসাবে খেতে পারেন,
লাল চা, গ্রিন টি অথবা চায়ের মধ্যে আপনি একটু দারচিনি এবং হলুদের গুঁড়া দিয়ে ওইভাবে চা খেতে পারেন। সেটা কিন্তু আপনার মেনস্ট্রুয়েশন সাইকেলটা অনেক বেশি ভালো রাখবে। এবং এর পাশাপাশি আপনি খাবেন লিফি ভেজিটেবলস, মানে হচ্ছে সবুজ শাকসবজি, এই ধরনের খাবারগুলো আপনি রাখার চেষ্টা করবেন। আর বাদামের সোর্স হিসেবে আপনি খেতে পারেন কাঠবাদাম এবং আখরোট, যা কিনা আপনার পিসিওএস হরমোনের ব্যালেন্সের ক্ষেত্রে অনেক বেশি উপকারী হবে। চিকিৎসকের কাছে আসবার পর, চিকিৎসা গ্রহণ করবার পর অনেকেই আসলে যে প্রশ্নটি করে থাকেন যে এই যে পিসিওএস বা পিএমওএস রোগটি হয়েছে সেটি থেকে আসলে একেবারে পরিত্রাণ পাওয়া সম্ভব কিনা। পিসিওডি অ্যাবসলিউটলি পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ, বিকজ এটা কিউরেবল ডিজিজ না। তবে নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ, নিয়ন্ত্রণে রাখতে পারি আমরা। তার মধ্যে হলে আমি একটু আগে বলছিলাম লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। কিছু সবসময় যে লাইফস্টাইল পরিবর্তন করলেই ট্রিটমেন্ট হয়ে যায় তা নয়, কিন্তু ওর কিছু ড্রাগেরও প্রয়োজন পড়বে। এখন ড্রাগগুলি কি কি? একটা হলো যেহেতু ইনসুলিন বেশি শরীরে ফ্রি কাজ করে না, কাজে ইনসুলিন সেন্সিটাইজার কোনো ড্রাগ লাগবে যাতে ইনসুলিনের মাত্রা কমে। সেটা হলো মেটফর্মিন। মেটফর্মিন নামে একটা ওষুধ আছে, এটা কিন্তু খুবই সহজলভ্য ওষুধ এবং কমপ্লিকেশনও খুব কম, কাজে এটা খেতে পারে, তার ইনসুলিন সেন্সিটাইজার হিসেবে কাজ করবে। 2 নম্বর হলো যদি তাতে টেস্টোস্টেরনের মাত্রা না কমে, তখন সে মানে অ্যান্টি অ্যান্ড্রোজেন কিছু ড্রাগ খেতে পারে। কিছু ড্রাগ আছে, সেই ড্রাগের নাম এখন বলা প্রয়োজন না, বা অ্যান্টি খেতে পারে। 2 নম্বর হলো এটা হরমোনের ব্যাপারটা। আর তারপরে ব্যাপারটা হলো যে ওই যে পিরিয়ড তো হয় না, পিরিয়ড অনিয়ম 3 মাস 4 মাস 6 মাস পর যায় পিরিয়ড হয় না, তাহলে সেটার জন্য আমাদের কিছু ওষুধ দিতে হবে। সবচেয়ে ইজি, সবচেয়ে সোজা হলো পিল। এখন পিল সম্পর্কে আমার একটু কথা আছে বাবা মার সঙ্গে, সেটা হলো কি, দেখেন পিল বাচ্চাকে দিতে ভয় পায় যে ও পিল খাবে পরবর্তীতে বাচ্চা হবে কিনা, হ্যাঁ পরবর্তীতে বাচ্চা হবে কিনা, এই সেটা না। আপনার পিলের সাথে প্রেগনেন্সি হওয়ার কোনো সম্পর্ক নাই, এবং পিল ইজ দি ট্রিটমেন্ট, সবচেয়ে সোজা ট্রিটমেন্ট এবং সবচেয়ে এফেক্টিভ ট্রিটমেন্ট। আর পিল দিব কেন? পিল দিব মাসিক ঠিক করার জন্য। আর মাসিক ঠিক না হলে কী হতে পারে? এক হলো সাইকোলজিক্যাল সমস্যা, ভয় পায়। আর একটা কথা আছে, যদি অ্যানোভুলেশন চলতেই থাকে, মানে তাহলে এন্ডোমেট্রিয়াম ইউটারাসের ভিতরে যেটা লেয়ার থাকে, সেই লেয়ারটা হাইপারপ্লেসিয়া, মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়। হাইপারপ্লেসিয়া হলে কোনো না কোনো সময় ইট ক্যান গো ইনটু ম্যালিগনেন্সি। সেইটা অ্যাভয়েড করার জন্য হলো সাইক্লিক্যাল পিরিয়ড হওয়াটা খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ।